দেব কিছু বলবে? তুমি বেঙ্গলের একটু ব্র্যান্ড অ্যাম্বাসাডার হিসেবে কাজ করো না বাবা। আমি কে বলছিল? এই ট্যুরিজম ডিপার্টমেন্ট থেকে তোমরা দেবকে ব্র্যান্ড অ্যাম্বাসাডার করো তো বাংলার, ঠিক আছে? ডান। ডান, থ্যাংক ইউ। আমার দেখা শ্রেষ্ঠ মুখ্যমন্ত্রী, তার নাম হচ্ছে মমতা ব্যানার্জি। এখন রাম হচ্ছে 5 থেকে 7 কোটি টাকার দেনায় পড়ে আছে এইসব করতে গিয়ে। 7 কোটি টাকা বাজারে। রামের দেনা? হ্যাঁ। কেন? আরে একে চাকরি দিব, ওকে চাকরি দিবে, তাকে চাকরি দিবে বলতে যাবে না দাদা, আপনার সাথে আমার পার্সোনাল সম্পর্ক। আরে সেটাই 10 কোটি আছে, 15 কোটি আছে, তাকে বেঁচে দিয়ে মিটিয়ে দিবে, সেটা কথা নয়। এখন এইসব করতে গিয়ে তো রামও এগুলো তো যেতে পড়ে এইসব গুলো করেছে দেবের জন্য। হ্যাঁ, তো তাহলে সেগুলো কি দেব বুঝবে? ওর মানে দেবের জন্য রাম টাকা তুলেছে চাকরি দেওয়ার নাম করে? হ্যাঁ। ওরে বাবরে, তো রাম এরকম কাজ 5.5 থেকে 7 কোটি টাকা দেনা মানে রাম তুলেছে লোকের কাছে। রাম? হ্যাঁ। ঠিক আছে দেব। দর্শক যেগুলো দেখলেন ওগুলো তো সব পুরনো, বিভিন্ন সময়ে ওগুলো সব হয়েছে। মুখ্যমন্ত্রী ওনার সম্পর্কে নানান সব কথা বলতেন, নানাভাবে ব্যবহার করার কথা বলতেন। উনিও মুখ্যমন্ত্রীকে প্রশংসায় ভরিয়ে দিয়েছেন, এই রকম মুখ্যমন্ত্রী আর কেউ নেই, কখনো হননি, এই সব বলেছেন। আর ওটাও তো শুনলেন কল রেকর্ড, রাম বলে একটা নাম উঠে এসছে, দেবের কেউ হবেন, টাকা পয়সা তোলাতুলি, সেটাও খবর হয়েছিল, কিন্তু এইসব কল রেকর্ড ভাইরাল হয়েছিল। তো সেই দেব এখন নাকি এই রকম কথা বলছেন, এই যে পরিবর্তন হয়ে গেছে, এখন নাকি এই সব বলছেন যে রাজনীতিতে আর বেশি জড়াতে চায় না, অভিনয় নিয়ে থাকবো, যে ইন্ডাস্ট্রির ভালো চাইবে তার পাশে আছি, এইসব নাকি এখন দেব বলছেন। মানে সুরটা একটু অন্য টাইপের, পলিটিক্স থেকে সরে আসা বা টিএমসি থেকে সরে আসা এই টাইপের। আমি বক্তব্য শুনছিলাম, সেখানেও ওই নিউট্রাল হওয়ার জন্যে যা সব বলতে হয় আর কি, সেগুলো বলছেন। মানে সব সুর পাল্টে যাচ্ছে, সব অন্য টাইপের হয়ে যাচ্ছেন। টিএমসি নেত্রীর প্রশংসায় ভরিয়ে দেওয়া এইসব লোকেরা এখন নিজেদের অবস্থান চেঞ্জ করছেন, এখন টিএমসির চাল চলন ইত্যাদি নিয়ে প্রশ্ন তুলছেন, মিডিয়াকে ডেকে ডেকে কার্যত বাইট দিচ্ছেন। কারণটা কি? আমি দর্শক আরেকটা দেখলাম, আরেকটা ওয়েট আমি পরপর দেখানোর চেষ্টা করছি। ব্যারাকপুরে পরাজয়, ফল ঘোষণার দুদিন পরেই রাজনীতি ছাড়ার ঘোষণা রাজের। রাজ বলতে রাজ চক্রবর্তী, ডিরেক্টর। উনি তো এখন পরিবারকে নিয়ে কোথায় বিদেশে চলে গেছেন, কবে ফিরবেন কে জানে। কিন্তু উনি এই রকম বলেছেন যে আমি আর পলিটিক্স করব না, এসছিলাম মানে এমএলএ হয়েছিলাম, মানুষের রায় এখন উল্টো দিকে গেছে, সেটাও মেনে নিয়েছি, এটাও বলছেন। তো আর রাজনীতি করব না বলে টলে উনি এখন বিদেশে গেছেন, ফিরবেন জানি না। ওনার ওয়াইফ শুভশ্রী, বাচ্চা সবাইকে নিয়ে গেছেন। উনিও বলছেন আর রাজনীতি করব না। যে রাজ চক্রবর্তী এই তৃণমূল কংগ্রেসের আমলে সরকারি কোষাগার থেকে টাকা পয়সা নিয়ে ওই কন্যাশ্রী, তারপর ওইসব কৃষকের ওপরে সিনেমা করলেন না বড় করে, ভোটের আগেও দেখলাম সিনেমা হলো, প্রচুর টাকা পয়সা সরকারি কোষাগার থেকে নিয়েছেন। তারপরে নানান সব কাজগুলো উনি তো করতেন, মানে চলচ্চিত্র উৎসবের ব্যাপারটা ওনারাই ঠিক করতেন, কাকে বলা হবে না বলা হবে, হয়তো সেই দিকটাও অনেকটাই ওনারা করতেন। মানে টলিউডটাকে তৃণমূলীকরণ করার ক্ষেত্রে ওনার একটা বিরাট ভূমিকা। এখন তিনিও বলছেন যে রাজনীতি আর করব না, রাজনীতি ছেড়ে দেব। আগের দিনে কাদার ঢেলাও খেয়েছেন, মানে যেদিন কাউন্টিং হয়েছিল, যেদিন বের হচ্ছিলেন ওখান থেকে, মনে আছে দর্শক, আমি একটা ভিডিও দেখেছিলাম, ওনাকে দেখে কাদার ঢেলা ছোড়া হয়েছিল, দেখবেন, দেখুন।
দেব কিছু বলবে? দেব এই চোর এই চোর এই চোর করে কাদা ছুঁড়ে এইসব হয়েছিল। তিক্ত অভিজ্ঞতা এটা হয়েছিল কাউন্টিংয়ের দিনে। তো তারপরে এখন এই সব দেখছি ওনারা বলছেন যে আর পলিটিক্স করব না, এইসব বলছেন। আমি আর একটা খবর দেখছিলাম মিডিয়াতে, রূপাঞ্জনা উনিও অনেক কথা বলছিলেন বিজেপি সম্পর্কে। বিজেপির লোকেরা তো চোখ দিয়ে এই করে দেয় সেই করে দেয় বলছিলেন না, দেখছি তার সম্পর্কেও খবর সামনে এসছে। ফের গেরুয়া শিবিরে রূপাঞ্জনা বলে একটা রিপোর্ট দেখছি এসছে। সব মানে বক্তব্য শুনে আকার ইঙ্গিত শুনে সব মানুষের মনে প্রশ্ন, মানুষ বলতে রিপোর্টার যারা তাদের মনে প্রশ্ন জাগছে, সেই মতো করে তারা সব রিপোর্ট তৈরি করছেন। আর এই রিপোর্ট যত সামনে আসছে আমাদের মনে ভাবনা আসছে, প্রশ্ন আসছে, ব্যাপারটা কি, ব্যাপারটা কি? দর্শক বলুন ব্যাপারটা কি, কেন ওনারা এইসব করছেন? এত গদগদ এই দেব তো আবার একবার দেখেছিলাম 21শে জুলাইয়ের মঞ্চে একটা গ্যাস সিলিন্ডার তৈরি করা হয়েছিল বড় টাইপের, সেটাকে মাথায় করে দাঁড়িয়ে পড়েছেন একজন মানে অভিনেতা। একটা যাই হোক একটা অংশে হলেও তো পরিচিতি আছে দেবের। তিনি একটা গ্যাস সিলিন্ডার মাথায় নিয়ে দাঁড়িয়ে আছেন, মানে গ্যাস সিলিন্ডার নিয়ে আর হয়েছিল না 21শে জুলাই গ্যাসের দাম বেড়ে যাচ্ছে বলে, মানে টিএমসির সুপ্রিমো যা বলেছেন তাই করেছেন, যা বলেছেন তাই করেছেন। খুব লজ্জা লাগছিল সেসব দেখে যে একজন অভিনেতা, একটা ছিল ক্রেজ ছিল, মানে নেত্রী টিএমসি নেত্রী তার এটাকে ব্যবহার করার চেষ্টা করছেন, কিন্তু তিনি এতটা অ্যাভেলেবেল হয়ে যাবেন। গ্যাস সিলিন্ডার নিয়ে চলে এসেছেন, জানেন না একটা বেসিক জিনিস গ্যাসের দাম কেন বাড়ে, কী হয়, গ্যাসের দাম বাড়লে রাজ্য সরকার কত টাকা মুনাফা পায়, সেগুলো তো বলেননি যে এই গ্যাসের দাম বাড়লে রাজ্য সরকার এই টাকাটা পায়, সেখান থেকে কেন তারা ছাড়বে না রাজ্য সরকার, সেসব বলেননি। মানুষ তো সব জানেন, কিন্তু আপনি বলছেন না, আপনি এদিকে হিরো, ফলে ইমেজটা থাকবে কি করে? ফলে এই দেবের আচরণ নিয়ে না মানুষ ক্ষুব্ধ, ভীষণই ক্ষুব্ধ। ওনার যে সিনেমাগুলো এখন হয় কজন দেখেন, কিন্তু ওনার ওই টাকা পয়সার সংস্থান এখন অনেকটাই বেড়েছিল, ফলে অন্য দিক দিয়ে হয়তো পুষিয়ে যেত, তো ব্যাস। কিন্তু সম্মানটা কি আছে? সম্মানটা আছে, সম্মান নেই, এখন ক্ষমতাও নেই, ক্ষমতা চলে গেছে। এমপি হয়তো আছেন, এমপির আর কি, এখন তো দুর্বল এমপি। মানে রেজাল্ট আউটের পর থেকে আমি বলতে পারি আপনাদেরকে, খোঁজ নিয়ে দেখে নেবেন, রেজাল্ট আউটের পর থেকে এখনও হয়তো এমপিরা এমপি আছেন, কিন্তু কাটমানি কিন্তু আর আসবে না। যে যেখানে এমপি আছেন টিএমসির এই মুহূর্তে, ওই কাজের বিনিময়ে যে কাটমানি, সেই কাটমানি কিন্তু আর আসবে না। আর 29-এ দেখবেন যারা এমপি আছেন তারা এমপি থাকবেনও না, ফলে ওনাদেরও কিন্তু পতন হয়ে গেছে। এই এখানকার পরিবর্তনের সঙ্গে সঙ্গে এমপিদেরও পতন হয়ে গেছে, ফলে হাওয়া খারাপ বুঝছেন, ইনিও বুঝছেন এবার কি করব, এ তো দলটা তো ঝাঁপ বন্ধ হয়ে যাবে পরিষ্কার, আমাদের তাহলে কি হবে? আমার ধারণা দর্শক, এরা এই যে এইসব করছেন না, আমার মনে হয় টলিউডে ফেরার চেষ্টা করছেন। মানে বুঝে গেছেন যে যা সব কর্মকাণ্ড করেছি, যা করেছি এবং যেভাবে তৃণমূলীকরণ করেছি, সরকার যেহেতু বদলে গেছে, এবার হয়তো টলিউড থেকেও একটা প্রেশার আসতে পারে, বা আমরা ওখানে এন্ট্রি নাও পেতে পারি। তাহলে আমরা করব কি? হয়তো অনেক কিছু করে নিয়েছেন দলটা করতে এসে গুছিয়ে নেওয়ার ক্ষেত্রে, বিদেশ টিদেশ তো খুবই যাচ্ছেন দেখছি, করে নিয়েছেন, কিন্তু যারা চান তারা তো আরও চান না, আরও চান, আরও হোক, আরও হোক। হয়তো সেই জন্যে আমার মনে হয় কোথাও একটা না লাইন আপ করার চেষ্টা করছেন। দেব যে এই কথাগুলো বলছেন রাজনীতি করব না, আপনার এতদিনে মনে পড়লো? এই 4 তারিখে রেজাল্ট আউট হয়েছে আর তারপর দিনই মনে পড়ে গেল আর রাজনীতি করব না? 4 তারিখের আগে তো একবার মনে পড়েনি? আপনি তো পুরো হেলিকপ্টার নিয়ে গোটা রাজ্য জুড়ে ঘুরেছেন, ভীষণ প্রচার করেছেন। দেখছিলাম তো কিছু কিছু জায়গাতে আপনার অটোগ্রাফ নেওয়ার জন্য অল্প বয়সী মেয়েরা বিশেষ করে ঝাঁপিয়ে পড়ছিলেন। জিতেছেন কি? যেখানে ওই রকম ঝাঁপানোর দৃশ্য দেখেছেন, জিততে পেরেছে কি সেখানে তৃণমূল কংগ্রেস? সেটা তো হয়নি। তারপরে ওই আর কি ক্রেজটাকে হয়তো ব্যবহার হয়েছে, কিন্তু মানুষ যখন ভোটের নিরিখে ভাবতে গেছেন তখন ছুঁড়ে ফেলে দিয়েছেন।
তো তার মানে গেছে, কিছু লাভ হয়নি। আবার শেষ দিকে এসে ওটা আমাকে খুব অবাক করেছে, কোয়েল মল্লিক হঠাৎ করে রাজ্যসভার এমপি হয়ে গেলেন। তবে তার বাবার সম্পর্কে আমার ধারণা পাল্টে গেছে। রঞ্জিত মল্লিক সম্পর্কে আমরা যেভাবে ছোটোবেলায় সিনেমা দেখে এসছি, সিনেমা থেকে তার চরিত্র সম্পর্কে আমাদের একটা ধারণা তৈরি হয়েছিল, কিন্তু উনি যেভাবে ব্যবহার করলেন বা কথাগুলো বললেন, প্রথমে তো অভিষেককে বাড়িতে মানে নিয়ে আসা বা আসার পরে উনি যেভাবে কোলে তুলে নেওয়ার মতো একটা ভাব দেখালেন, মন্তব্য করলেন, আর ভোটের দিনে উনি একটা খুব বাজে মন্তব্য করেছেন যে এই রকম অশান্তি বা এই রকম অগণতান্ত্রিক না, এরকম কী একটা বলেছিলেন, এরকম ভোট আমি জঘন্য কোনোদিন দেখিনি। এত সুন্দর ভোট হয়েছে, যেখানে সবাই প্রশংসা করছেন কমিশনের এত সুন্দর ভোট, সেটাও ওনার ভালো লাগেনি। আসলে টের পেয়ে গেছিলেন মেয়ে যে পার্টিতে জয়েন করেছেন সেই পার্টি আর আসছে না, সেই জন্য খুব দুঃখ পেয়েছেন। আর কী করবেন, এমপি ওই শখেই এমপি থাকুন, রাজ্যসভার এমপি, সম্মান বলে কিছু নেই। কালকে দেখেছেন তো মহামৈত্র যখন ফ্লাইটে যাচ্ছিলেন তাকে দেখতে পেয়ে চোর স্লোগান এসছে। এখন এমপি এমএলএ যাই হোক, এরকম জায়গায় দেখতে পেলেই মানুষ কিন্তু চোর করে চেঁচাবেন। আপনার মেয়ে খুব সদ্য জয়েন করেছেন, কিন্তু চোর ডাক থেকে কিন্তু আপনার মেয়েও রেহাই পাবেন বলে মনে হচ্ছে না, কারণ ওখানে স্লোগানটা এই টাইপের হচ্ছে, পিসি চোর, ভাইপো চোর, টিএমসির সব চোর। এই সব চোরটা জোর দিয়ে মানুষ বলছেন, কালকে দেখেছি। ফলে এটা শুনতে হবে। শেষ দিকে সহ্য হলো না, পলিটিক্স করতে হবে, তৃণমূল কংগ্রেসে জয়েন করতে হবে, এবার বাকিটা সহ্য করুন। তৃণমূল কংগ্রেস কিন্তু আর কোনোদিন ক্ষমতায় আসবে না, পার্টিটাই থাকবে না, ক্ষমতায় আসবে কি করে। আর আমি এই যে কতগুলো রিপোর্ট দেখছি দর্শক, তার সঙ্গে আমি ভাবছি এবার ধীরে ধীরে সবাই সুর বদল করবেন। যারা একটা সময় দিদি ছাড়া কিছু বুঝতেন না, দিদির মঞ্চে আলো করে থাকতেন, ধর্ণা মঞ্চ বলা হোক, 21শে জুলাইয়ের মঞ্চে বলা হোক, অন্যান্য মঞ্চে আলো করে বসে থাকতেন, তারাও দেখবেন এবার সব ধীরে ধীরে সুর পাল্টে ঘুস করবেন দেখবেন। আমি দেখছিলাম রুদ্রনীল ঘোষ জেতার পরে তার বাড়িতে কিছু লোক গেছিলেন টলিউডের, কি ডিরেক্টর, প্রডিউসার, তার সঙ্গে অভিনেত্রী না, সব জড়িয়ে ধরছেন। আমি জানি না তারা সত্যি ওখানে বঞ্চিত হয়েছিলেন কিনা। যদি বঞ্চিত হয়ে থাকেন, আমি শুনেছি টলিউডে ব্যান করা হয়েছিল কিছু লোককে নানান কারণে, যদি তারা গিয়ে থাকেন তারা একটা আলাদা অক্সিজেন পাচ্ছেন যে বা ওইটা চলে গেছে বাবা, এবার নতুন করে হবে। রুদ্রনীল যেহেতু বিজেপির লোক, হয়তো সেই ভরসাতে তারা গেছেন। যদি ব্যান লোকেরা গিয়ে থাকেন মানব, কিন্তু তৃণমূলের ক্ষীর খেয়ে এখন আবার ওই গাছেরও খাবো তলাটা খাবো ওই ভাবনাতে যাচ্ছেন। আর রুদ্রনীল ঘোষ যদি সেটাকে মান্যতা দিয়ে থাকেন, আরামবাগ টিভির প্রতিবাদ কিন্তু ডিরেক্টলি রুদ্রনীল ঘোষকেই ফোন করে বলবে। আমি তো বলবোই। আমি ভালো করে বলতে চাই, রুদ্রনীল ঘোষ আপনিও তো বঞ্চিত হয়েছিলেন, যারা এইসব করেছেন এত সহজে তাদেরকে মানবেন না। কিন্তু তারা অনেকের পেটের ভাত কেড়েছেন, তার থেকেও অনেকের প্রতিভাকে নষ্ট করেছেন। আমি আবার বলছি, আপনার প্রতিভাকেও ফেলে নষ্ট করা হয়েছে। ফলে এদেরকে সহজে কিন্তু করবেন না, চেষ্টা করবেন টলিউড, আমি আগের দিনও বলেছি, খেলাধুলো, এইসব জায়গাগুলো পলিটিক্সের বাইরে রাখা। কিন্তু পলিটিক্সের বাইরে রাখতে গেলে তো একটা পলিটিক্স লাগবে, তো তাহলে তো সব ওরাই এসে মাতব্বরি শুরু করে দেবে। ওরাও বলে না আমরা আর তো পলিটিক্স করবো না, ফলে আমাদেরকে নিয়ে নাও না। তোমরা যে সর্বনাশটা করেছো, এই তোমাদের ফ্যান ফলোয়ার ইমেজ, এটাকে করে তোমরা মানুষকে যে ভুল বার্তা দিয়ে গেছো বাংলা সর্বনাশ করার জন্যে, এর তো ক্ষমা সহজে হবে না। আর করছি না বলে লাইন দিয়ে দিলাম, বলি হয়ে গেল। আপনারা যেভাবে প্রশংসায় ভরিয়ে দিয়ে এই অপদার্থ সরকারটাকে টিকিয়ে রাখার চেষ্টা করেছেন, রাজ্যটাকে আরও সর্বনাশের পথে ঠেলে দিচ্ছিলেন, মানুষ রুখে দাঁড়িয়ে সেটাকে একটা জায়গায় আনতে পেরেছেন নতুন করে নতুন বাংলা গড়ার ক্ষেত্রে। আর তাদেরকে করে হয়ে যাবে, এখানেও পাত ফেলে দেবেন, অত সহজ। ফলে এদেরকে কিন্তু শিক্ষা দিতে হবে। আমি তো খোঁজ করছিলাম, সেই বোনেরা সব কী করছেন, অরূপ বিশ্বাসের বোনেরা ভাইফোঁটাতে একেবারে হুমড়ি খেয়ে সব ভাইফোঁটা দিতে যেতেন, তারা সব কোথায় আছেন? সব আড়ালে আবডালে আছেন। সব ফোন আসবে, রুদ্রনীল ঘোষের কাছে ফোন আসবে, হয়তো হিরণের কাছে ফোন যেতে পারে, বা যিনি আবার কালচারাল দপ্তর বা এইসব দপ্তরে যারা থাকবেন, মন্ত্রী আমলা, তাদের কাছে ফোনাফোনি গিয়ে লাইন আপ তারা করার চেষ্টা করবেন, কিন্তু সব সুরসুর করে। দেখেছেন তো, বিজেপির প্রার্থী হয়েছিলেন 21-এ, শ্রাবন্তী, আরও কয়েকজন প্রার্থী হয়েছিলেন, প্রার্থী হেরে গেছিলেন, জিততে পারেননি। তারপর সব সুরসুর করে, যখন দেখলেন যে বিজেপি ক্ষমতা এলো না, সুরসুর করে চলে গেলেন তৃণমূল কংগ্রেসে। আবার দেখবেন তারা ফের সুরসুর করে আবার এদিকে আসার চেষ্টা করবেন বিজেপিতে। কিন্তু এত সুরসুরি খেয়ে যাবেন না। আপনারাও পারলে একটু, দিদিমণি যেমন বলে এসেছিলেন ভোট প্রচারে, একটু বিছুটি পাতা দিতে হবে, বিছুটি পাতার বড়া করতে হবে, পারলে ওটা একটু দেবেন। দিদিমণির ফর্মুলা দরকার হলে একটু ফেসবুকে কমেন্ট করে জেনে নেবেন, দিদি কী করে বানাবো। এত সহজে দেবেন না। প্রচুর ছেলে মেয়ে,
আমি দেখতে পাচ্ছি তারা সোশ্যাল মিডিয়াতে কাজ করছেন, প্রতিভা, কন্টেন্ট ক্রিয়েটর, তাদেরকে নিয়ে কাজ করুন না, তাদেরকে নিয়ে কাজ করুন। এই মিমি, নুসরাত, তারপরে এই অমক, জুনমালিয়া, আরও সব যাদের সব আজ দেখলেন লম্পঝম্প করতে, শুভশ্রী, কৌশানী, যাদেরকে সব দেখলেন, তারপরে এদিকে ছেলেদেরও কিছু দেখলাম দামড়াগুলোকে, তারাও শেষ পর্যন্ত সব নেমে পড়লেন। কেউ হরলিক্স চেটে খেতে খেতে এসে এখানেও চাটতে শুরু করলেন, আবার পরের দিকে দেখলাম তারাও অনেকে আছেন তারাও চাটতে শুরু করে দিলেন। তো এই সব লোকগুলোকে চিহ্নিত করুন, ফ্রেশ টলিউড তৈরি করুন, ফ্রেশ। প্রচুর কন্টেন্ট ক্রিয়েটার আজকে দেখছি আমরা মার্কেটে কাজ করছেন, তাদেরকে নিয়ে কাজ করান, নতুন নতুন ছেলেমেয়েদেরকে নিয়ে কাজ করান। টলিউডটাকে জাগাতে হবে, এটা আমরা কোথাও মানি, একটু ভালো করে গাইড করে করুন। আর কিছু ভালো মানুষ তো ওখানে আছেনই, তো তাদের মধ্যে আমি একটা নাম বলতেই পারি, যাকে আমরা এই সব থেকে অনেক দূরে দেখলাম। এই তৃণমূলের এই রকম চেষ্টা অপচেষ্টার পরেও জিৎ, ওই জিৎ না, যিনি ওই শহীদ দিবসে কি যেন গানটা গেয়েছিলেন, ভুলে গেছি, শহীদ দিবসের কি নাচের গান গেয়েছিলেন না দেবকে নিয়ে, মনটা করে উড়ু উড়ু, ওই গাঙ্গুলি না, জিৎ অভিনেতা জিৎ। আমার খুব ভালো লেগেছে। আমি জানি না আমার নজরের বাইরে কিছু রয়ে গেছে কিনা, আমার মনে হয় না যে ওকে এরকম কিছু করা গেছে। এরকম ভালো লোকজন আছেন ওখানে। বুম্বাদাও, তাকেও চেষ্টা হয়েছে, অনেকটা চেষ্টা হয়েছে, তাকেও কিছু কিছু মঞ্চে দেখেছি, তবুও বলবো তার ভূমিকা তুলনায় বেটার ছিল। তো আরও যারা আছেন তাদেরকে নিয়ে এগোন, আর নতুন ছেলেমেয়েদেরকে নিন, কিন্তু এইসব বস্তা পচাই বলবো, মুখগুলো পচে গেছে, এদেরকে নিয়ে আর দরকার আর টলিউডে কিছু করবেন না। টলিউডটাকে বাঁচাতে গেলেও তো একটু ফ্রেশ ইমেজের লোক তো লাগবে তো, নাকি? একটু ফ্রেশ ইমেজের লোক লাগবে না টলিউডকে নতুন করে বাঁচাতে গেলে? ফলে ফালতু এই ধরনের কালিমাখাল মুখগুলোকে কেন নেবেন টলিউডে? কেন নেবেন? একটু গাইড করুন না, টলিউডটাকে বাঁচান না, বাংলার সিনেমার ইন্ডাস্ট্রিটা যেটা ছিল সেটাকে বাঁচান না। আর দয়া করে এটার মধ্যে পলিটিক্স ঢোকাবেন না। আমি বিজেপির লোকেদেরকে বলছি, গড়ে দিন টলিউডটাকে, নতুন করে গড়ে দিন। যারা কালিমালিপ্ত করেছে তাদেরকে ছেটে ফেলার ব্যবস্থা করে দিন, নতুন ছেলেদেরকে দিন, দিয়ে নিরপেক্ষ রাখার ব্যবস্থা করুন। খেলাধুলা, সিনেমা জগৎ, এটা আমাদের বাংলার একটা কালচার, এটাকে পলিটিক্যাল দূষণ যেটা, এটা করবেন না দয়া করে, এই রিকোয়েস্ট থাকবে। তো যাই হোক, দেব এখন এইসব বলে বেড়াচ্ছেন। দর্শক, এবার আপনারা মতামত রাখবেন, কি চাইছেন, কী বা করা উচিত ওনার ক্ষেত্রে, অবশ্যই বলবেন যা বলার, এবং নজর রাখবেন আরামবাগ টিভিতে।